নমস্কার, কম্পারেটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সেন্টার স্টেট রিলেশন পড়ব 14th চ্যাপ্টার এম লক্ষ্মীকান্ত টেক্সট বুক থেকে। তো চলো শুরু করা যাক। আমি কিরিটি মুখার্জি, আমার ইনস্টাগ্রাম কিরিটি9775, তোমরা চাইলে ফলো করতে পারো, ওখানে ডিএম করতে পারো। আর আমাদের কম্পারেটিভ বেঙ্গলির ফেসবুক পেজের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে ফলো করতে পারো। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিক ওখানে আপলোড করি। আর আমার সম্পর্কে অন্যান্য পার্সোনাল ডিটেলস পেতে আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। থ্যাংক ইউ। যে কোনো যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের যে প্রশাসন, তার মধ্যে একটা ক্ষমতার বন্টনের প্রয়োজনীয়তা থাকে। অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, রাজ্য বিধানসভা এবং কেন্দ্রের যে সেন্ট্রাল যে পার্লামেন্ট, তো এদের মধ্যে একটা ক্ষমতার বিন্যাস থাকা জরুরি, বোথ তিনটে উইঙ্গেরই। তো এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের ভারতীয় সংবিধানেতেও তিনটে ভাগে আমরা মূলত এই রিলেশনশিপটা পড়ব। ফার্স্ট অফ অল হচ্ছে লেজিসলেটিভ রিলেশনশিপ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ, ফিনান্সিয়াল রিলেশনশিপ। এই তিনটে, অর্থাৎ একটা হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতার বন্টন, দ্বিতীয় হচ্ছে প্রশাসনিক ক্ষমতার বন্টন, তৃতীয় হচ্ছে অর্থনৈতিক ক্ষমতার বন্টন। এই তিনটে হেডে আমরা সেন্টার স্টেট রিলেশন, কেন্দ্র রাজ্য সম্পর্কটাকে পড়াশোনা করব এই চ্যাপ্টারে। ওকে, প্রথমে আমরা শুরু করব লেজিসলেটিভ রিলেশনশিপ দিয়ে, ঠিক আছে, অর্থাৎ আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতার বন্টন। তো বলে রাখি, আর্টিকেল 245 থেকে 255 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং পার্ট 11 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ দ্য লেজিসলেটিভ রিলেশনশিপ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস। কেন্দ্র রাজ্যের মধ্যে যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতার বন্টন, তা 245 থেকে 255 নম্বর ধারার মধ্যে সংবিধানের একাদশ ভাগে বর্ণিত আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ডিরেক্ট প্রশ্ন করা হয়। ওকে, কেন্দ্র রাজ্যের মধ্যে লেজিসলেটিভ রিলেশনশিপ যখন আমরা পড়বো, তখন সেটাকে চারটে অ্যাসপেক্টে ভাগ করবো, চারটে দিক থেকে আমরা সেটাকে বর্ণনা করবো। ফার্স্ট অফ অল হচ্ছে টেরিটোরিয়াল এক্সটেন্ট অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেজিসলেশন, অর্থাৎ কোন এলাকাটায় কাদের ক্ষমতা প্রযোজ্য। সেন্ট্রাল গভর্নমেন্ট কোন এলাকার জন্য আইন প্রণয়ন করতে পারে, এবং রাজ্য সরকার তার কোন এলাকার জন্য আইন প্রণয়ন করতে পারে, ফার্স্ট অফ অল। 2 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ সাবজেক্টস, অর্থাৎ কোন কোন বিষয়ে কোন কোন সরকার আইন প্রণয়ন করতে পারে। কেন্দ্র সরকার কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, রাজ্য সরকার কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, রাজ্য বিধানসভা কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, কেন্দ্রীয় পার্লামেন্ট কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তো সেটা আমরা ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ সাবজেক্টের আন্ডারে পড়বো। 3 নম্বর হচ্ছে পার্লামেন্টারি লেজিসলেশন ইন স্টেট ফিল্ড, কোন ক্ষেত্রে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বা রাজ্যের ক্ষমতাভুক্ত কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, সেটাও আমরা পড়ব। 4 নম্বর হচ্ছে সেন্টারস রোল কন্ট্রোল ওভার স্টেট লেজিসলেশন, অর্থাৎ রাজ্যের যে আইন তার উপর কেন্দ্রের কিরকম নিয়ন্ত্রণ বা কতটুকু নিয়ন্ত্রণ আছে। এই চারটে হেড কিন্তু আমরা এখানে পড়ব। প্রথমটাই হচ্ছে যে দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে টেরিটোরিয়াল এক্সটেন্ট অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেজিসলেশন, অর্থাৎ কোন ক্ষেত্রে কে আইন প্রণয়ন করতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে দ্য পার্লামেন্ট ক্যান মেক লজ ফর দ্য হোল অর এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো একটা পার্টিকুলার অংশ বা সমগ্র ভারতের জন্য আইন প্রণয়ন করতে পারে পার্লামেন্ট। 2 নম্বর স্টেটের ক্ষেত্রে একদম রিজনেবল, জাস্ট পড়ে নাও। স্টেট লেজিসলেচার কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, অর্থাৎ রাজ্য বিধানসভা কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, রাজ্যের যে কোনো অংশ বা সমগ্র রাজ্যের জন্য। 3 নম্বর হচ্ছে পার্লামেন্ট অ্যালন ক্যান মেক এক্সট্রা টেরিটোরিয়াল লেজিসলেশন, অর্থাৎ যে অতিরিক্ত যে এই দুটো ক্যাটাগরির বাইরে যা কিছু থাকবে, যেগুলো অতিরিক্ত আইন, তো সেগুলো কিন্তু আমাদের পার্লামেন্ট ফর্ম করতে পারে, পার্লামেন্ট লিখতে পারে। ওকে, কেন্দ্রের যে আইন প্রণয়নকারী ক্ষমতার যে ক্ষেত্র, পার্লামেন্টের যে আইন প্রণয়নকারী ক্ষমতার ক্ষেত্র, তারও কিছু ব্যতিক্রম বা কিছু রেস্ট্রিকশন, ঠিক আছে, আছে। এখানে দেখো, the laws of the parliament are not applicable in the following areas. কোন কোন এরিয়াতে পার্লামেন্টের ল অ্যাপ্লিকেবল নয়, কোনটা? The president can make regulations for the peace, progress, good government of the 4 union territories. কি কি? আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, দাদরা নগর হাভেলি আর দমন দ্বীপ। এই চারটে যে ইউনিয়ন টেরিটরিজ আছে, তো এই চারটে ইউনিয়ন টেরিটরিজ এর জন্য কিন্তু পৃথকভাবে প্রেসিডেন্ট রেগুলেশন তৈরি করতে পারে। ওকে, তো এটা হলো প্রথম ব্যতিক্রম। দ্বিতীয়টা কি না, গভর্নর
কোনো রাজ্যের গভর্নর যদি কোনো শিডিউলড এরিয়া থাকে সেই রাজ্যের মধ্যে, তো সেখানে কোনো একটা কেন্দ্রীয় আইন বা পার্লামেন্টের আইনকে মডিফিকেশন বা ব্যতিক্রমের সাথে প্রয়োগ করা যেতে পারে বা প্রয়োগ নাও করা যেতে পারে। ওকে, তো এটা গভর্নরের উপর নির্ভর করে। দ্য গভর্নর ইজ এম্পাওয়ার্ড টু ডিরেক্ট দ্যাট অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট ডাজ নট অ্যাপ্লাই টু এ শিডিউলড এরিয়া ইন দ্য স্টেট। অর্থাৎ তফসিলিভুক্ত কোনো একটা পার্টিকুলার এরিয়ার জন্য কেন্দ্রের কোনো একটা আইন পার্লামেন্টের পাস করা সেটা প্রযোজ্য হবে না, বা প্রযোজ্য হলেও কিছু সার্টেন চেঞ্জ বা কিছু ব্যতিক্রমের সাথে প্রযুক্ত হবে, সেটা কিন্তু গভর্নর ঠিক করতে পারে। আর কি বলা হয়েছে 3 নম্বরটা, গভর্নর অফ আসাম, আসামের গভর্নর মে লাইকওয়াইজ ডাইরেক্ট দ্যাট অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট ডাজ নট অ্যাপ্লাই টু এ ট্রাইবাল এরিয়া। অর্থাৎ আসামের যিনি গভর্নর তিনি ডাইরেক্ট করতে পারেন যে ট্রাইবাল এরিয়া, আসামের ক্ষেত্রে তো অনেকটাই আছে, অটোনমাস ডিস্ট্রিক্ট আছে, তো সেক্ষেত্রে কোনো একটা কেন্দ্রীয় আইন বা পার্লামেন্টের পাস করা আইন প্রযোজ্য হবে না ইন দ্য স্টেট আর অ্যাপ্লাই উইথ স্পেশাল মডিফিকেশন অ্যান্ড এক্সেপশন। এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম বা কিছু নতুন চেঞ্জের সাথে এটা ওই পার্টিকুলার অংশে অ্যাপ্লাইড হবে। এটা কিন্তু আসামের গভর্নরের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। এবার আমরা পড়বো ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ সাবজেক্ট, অর্থাৎ কোন বিষয়ে কে আইন প্রণয়ন করতে পারে তার ডিস্ট্রিবিউশনটা ঠিক কিরকম। এক্ষেত্রে বলতে পারি এটা 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, 2 নম্বরটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো এই 3টে ভাগে ভাগ করে কিন্তু আমরা এই যে লেজিসলেটিভ সাবজেক্টগুলোকে ভাগ করি, সেই কনসার্ন মানে ক্ষেত্রগুলোতে কনসার্ন যে সরকার থাকবে তারা সেই ক্ষমতা ভোগ করবে আইন প্রণয়ন করার। তো প্রথমটা কি আছে, পার্লামেন্ট হ্যাজ এক্সক্লুসিভ পাওয়ার্স টু মেক ল উইথ রেসপেক্ট টু এনি অফ দ্য ম্যাটার্স এনামারেটেড ইন দ্য ইউনিয়ন লিস্ট। অর্থাৎ ইউনিয়ন লিস্টে থাকা যে কোনো বিষয়ে কিন্তু এক্সক্লুসিভ পাওয়ার ভোগ করবে পার্লামেন্ট, একমাত্র পার্লামেন্টে আইন প্রণয়ন করতে পারবে। অন্যদিকে রাজ্যগুলোর ক্ষেত্রে নর্মাল সার্কামস্ট্যান্সেস, সাধারণ অবস্থাতে রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করার এক্সক্লুসিভ পাওয়ার থাকবে রাজ্য সরকারগুলোর হাতে বা রাজ্যের যে বিধানসভা তার হাতে। ওকে, তো এই দুটো জিনিস কিন্তু এক্সক্লুসিভ পাওয়ার কথাটা কিন্তু খুব ম্যাটার করে। অর্থাৎ রাজ্য চাইলে কিন্তু কখনো কেন্দ্রের কোনো মানে পার্লামেন্টের কোনো ম্যাটারে কিন্তু আইন প্রণয়ন করতে পারবে না রাজ্য বিধানসভা, কিন্তু পার্লামেন্ট কিছু এক্সেপশনাল সিচুয়েশনে, সেগুলো আমরা পরের স্লাইডগুলোতে পড়বো, সেক্ষেত্রে কিন্তু তারা রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে কিন্তু আইন প্রণয়ন করতে পারে। ওকে, এবার দেখবো ইউনিয়ন লিস্টে কতগুলো সাবজেক্ট আছে। মূল সংবিধানে ছিল 97 সাবজেক্ট ছিল ইউনিয়ন লিস্টে, ঠিক আছে, পার্লামেন্টের আইন প্রণয়নকারী ক্ষমতার ক্ষেত্রের মধ্যে। তো এটা এখন বেড়ে হয়েছে 100, অর্থাৎ 3টে বেড়েছে, ঠিক আছে, এটা মনে রাখবে। রাজ্য সরকারগুলোর হাতে মানে রাজ্যের যে বিধানসভা তার হাতে 66টা সাবজেক্ট ছিল প্রাইমারিলি, সেই সংখ্যাটা কমে হয়েছে 61, 5টা কিন্তু মাইনাস হয়েছে, এটা মনে রাখতে হবে। কেন্দ্রীয় তালিকায় মূল বিষয়গুলো যেগুলো আছে সেগুলো মেনলি কেন্দ্রীয়ভাবে গুরুত্বপূর্ণ, গোটা দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে অ্যাটমিক এনার্জি, কমার্স, সেন্সাস, অডিট, ঠিক আছে, কমিউনিকেশন, কারেন্সি, এনার্জি, ইন্স্যুরেন্স, এই বিষয়গুলো কিন্তু মূলত আমাদের যে সেন্ট্রাল যে পার্লামেন্ট তার আইন প্রণয়নকারী যে ক্ষেত্র তার মধ্যে পড়ে। ওকে, আর রাজ্য তালিকাভুক্ত কোন কোন বিষয়গুলো আছে, রাজ্য তালিকাভুক্ত বিষয় আছে পাবলিক হেলথ, পাবলিক অর্ডার, এগ্রিকালচার, লোকাল গভর্নমেন্ট, ফিশারি, মার্কেট, এগুলো, ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু মনে রাখবে কোনটা কোন তালিকায় রয়েছে। ওকে, এটা কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে যে এমন একটা টপিক দেবে যে এই টপিকটা কোন ক্ষেত্রের মধ্যে পড়ে, ইউনিয়ন লিস্টে পড়ে, স্টেট লিস্টে পড়ে নাকি কনকারেন্ট লিস্টে পড়ে। ওকে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা দেখবো কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টে বর্তমানে 52 সাবজেক্টস আছে। আমরা যে 66 ছিল রাজ্য তালিকায় সেখানে এখন কমে 61টা হয়েছে, এই যে 5টা বিয়োগ হয়েছে সেটা কিন্তু এসে ডিরেক্ট কনকারেন্ট লিস্টে যোগ হয়েছে। ওকে, তো এখন সেই সংখ্যাটা 52, পূর্বে ছিল সেটা 47টা, মানে যখন সংবিধান প্রথম গৃহীত হয় তখন 47টা সাবজেক্ট ছিল। কি কি ম্যাটার আছে, ক্রিমিনাল ল অ্যান্ড প্রসিডিওর, সিভিল প্রসিডিওর, ম্যারেজ অ্যান্ড ডিভোর্স, পপুলেশন কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং, ইলেকট্রিসিটি, লেবার ওয়েলফেয়ার, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং, ড্রাগস, নিউজ পেপার, বুক, প্রিন্টিং প্রেস অ্যান্ড আদার্স। তো এখানে একটা জিনিস বলে রাখি, 5টা যে জিনিস এখানে অ্যাড হয়েছে 47 থেকে 52 হয়েছে, এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়েছে, এটা কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে। কোন কোন 5টা টপিক অ্যাড হয়েছে, এডুকেশন, ওয়েটস অ্যান্ড মেজার, ফরেস্ট, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এই যে 5টা টপিক বললাম, এই 5টা টপিক কিন্তু
এখানে 47-এর সাথে অ্যাড হয়ে 52 হয়েছে। ওকে, এটা মনে রাখ। এইবার আমরা দেখব যে তিনটে জিনিস পড়লাম, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকা, এই তিনটে কে কার উপর প্রাধান্য পায়। ফার্স্ট হচ্ছে দ্য কনস্টিটিউশন এক্সপ্রেসলি সিকিউর দ্য প্রিডমিনেন্স অফ ইউনিয়ন লিস্ট ওভার স্টেট, অর্থাৎ ইউনিয়ন লিস্ট অবশ্যই স্টেট লিস্টের উপর প্রাধান্য পাবে। অন্যদিকে কনকারেন্ট লিস্টের উপরও প্রাধান্য পাবে ইউনিয়ন লিস্ট, আর কনকারেন্ট লিস্ট প্রাধান্য পাবে স্টেট লিস্টের উপর। অর্থাৎ আমরা যদি এটা সাজাই, প্রথমে আসবে ইউনিয়ন লিস্ট, তারপরে আসবে স্টেট, কনকারেন্ট, তারপরে আসবে স্টেট। এইটা কিন্তু অর্ডারটা, ঠিক আছে, প্রিডমিনেন্সের রেসপেক্টে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো একটা পার্টিকুলার আইন স্টেট লিস্টে থাকে, কনকারেন্ট লিস্টে থাকে, এবং সেই বিষয়ে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মানে পার্লামেন্ট আইন প্রণয়ন করে, আবার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তারাও যদি আইন প্রণয়ন করে, তাহলে কোন আইনটা গ্রাহ্য হবে? এবং এই দুটো আইন পরস্পর বিরোধী যদি হয়, অর্থাৎ পার্লামেন্ট এক ধরনের আইন প্রণয়ন করলো কনকারেন্ট লিস্টে থাকা কোনো বিষয় নিয়ে, ওই একই বিষয় নিয়ে স্টেট লেজিসলেচার একেবারে বিপরীত ধর্মী কোনো একটা আইন মানে পাস করলো, তো সেক্ষেত্রে অবশ্যই সেন্ট্রাল ল কিন্তু প্রিভেল করবে, কেন্দ্রীয় আইনটাই কিন্তু থাকবে। এখানে একটা এক্সেপশন আছে, কি না, এই যে রাজ্য সরকার যখন কেন্দ্রীয় যে প্রেসিডেন্টের অ্যাসেন্ট নিয়ে যদি কোনো বিলকে পাস করিয়ে থাকে, যেটা কনকারেন্ট লিস্টভুক্ত কোনো একটা সাবজেক্টের আইন প্রণয়ন করে, তাহলে কিন্তু অবশ্যই ওই স্টেটের জন্য সেই রাজ্যের আইনটাই বলবৎ থাকবে, মনে রাখবে এটা। ওকে, এবার আমরা পড়ব যে কোন কোন ক্ষেত্রে পার্লামেন্ট স্টেটের সাবজেক্টের মানে স্টেট লিস্টে থাকা কোনো সাবজেক্টের উপর আইন প্রণয়ন করতে পারে। প্রথম হচ্ছে when রাজ্যসভা পাসেস এ রেজলিউশন, অর্থাৎ যখন কিনা রাজ্যসভা একটা রেজলিউশন পাস করবে, তখন কিন্তু যে পার্লামেন্টের আইন সেটা কিন্তু রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে প্রণয়ন করা হলে সেটাও কিন্তু সেই রাজ্যের জন্য এফেক্টেড হবে বা সামগ্রিকভাবে দেশের জন্য এফেক্টেড হবে। আর কি, রেজলিউশন রিমেন্স ইন ফোর্স ফর 1 year, এই যে রেজলিউশন পাস করে যে আইনটা পাস করা হবে সেটা কিন্তু 1 year-এর জন্য হবে, ঠিক আছে। তারপরে আবার, ঠিক আছে, এটাকে রিনিউ করা সম্ভব, ঠিক আছে, কিন্তু রিনিউ না করা হলে 1 বছরের 6 মাসের মাথায় কিন্তু এই আইনটা বলবৎ থাকবে। পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক 1 বছরে ওটাকে যদি রিনিউ করা হয়, তাহলে কিন্তু ইনফাইনাইট টাইম ধরে সেই রেজলিউশনের এফেক্টটা থাকতে পারে, অর্থাৎ মানে অসীম সময় ধরে কিন্তু এটাকে ছাড়ানো যেতে পারে। 1 year পর পর শুধুমাত্র রেজলিউশনটাকে পাস করতে হবে, ঠিক আছে। এবং আবার বলে রাখি আর একটা কথা, যদি এই 1 year কেটে যাওয়ার পর রেজলিউশনটাকে রিনিউড না করা হয়, তাহলে 6 মান্থের মধ্যে কিন্তু ওই আইনটা বলবৎ থাকবে না, সিজেস টু অপারেট হবে, ঠিক আছে। এবার এমার্জেন্সি সময় আমরা জানি একটা কেন্দ্রীয় ব্যবস্থাপনা দেশের মধ্যে চলতে থাকে, অর্থাৎ এমার্জেন্সি যখন থাকে তখন কিন্তু রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে কিন্তু যে পার্লামেন্ট তারা কিন্তু আইন প্রণয়ন করতে সক্ষম হয়। ওকে, কিন্তু এভাবে যে আইন প্রণয়ন করা হয় সেটা কিন্তু আমাদের যে ন্যাশনাল এমার্জেন্সি সেটা যখন শেষ হয়ে যায় তার 6 মাসের মধ্যে কিন্তু কার্যকারিতা হারিয়ে ফেলে, ঠিক আছে। অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি যেদিনকে শেষ হবে তার 6 মাসের মধ্যে ন্যাশনাল এমার্জেন্সির সময় তৈরি করা আইনগুলোও কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। এখানে বলে রাখি যে ন্যাশনাল এমার্জেন্সি যখন চলে, তখন কেন্দ্রীয় যে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে রাজ্যের যে বিধানসভা তারা কোনো আইন প্রণয়ন করতে পারবে না রাজ্য তালিকাভুক্ত বিষয়ে, তারাও আইন প্রণয়ন করতে পারবে। কিন্তু একটা জিনিস এখানেও উল্লেখ্য যে যদি রাজ্য সরকার রাজ্য বিধানসভা সে সময় কোনো আইন প্রণয়ন করে, তাহলে সেটা কেন্দ্রীয় যে আইন তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যদি না হয় তাহলে কেন্দ্রীয় আইনটা কিন্তু বলবৎ থাকবে। ওকে, এটা কিন্তু ঠিক আগেরটার মতনই। এরপর কি আছে, যখন দুটো বা তার বেশি স্টেট যখন পার্লামেন্টকে রিকোয়েস্ট করে স্টেট লিস্টে থাকা কোনো একটা টপিকের উপর আইন প্রণয়ন করতে, তখন কিন্তু স্টেট লিস্টে থাকা কোনো একটা টপিকের উপর পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে, সক্ষম হয়। এরকম কিছু আইনের উদাহরণ আছে, যেমন হচ্ছে প্রাইজ
কম্পিটিশন অ্যাক্ট 1955, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ওয়াটার প্রিভেনশন and Control of Pollution Act 1974, Urban Land Sealing and Regulation Act 1976, Transplantation of Human Organs Act 1994. তো এগুলো একটু মনে রাখবে, কারণ এমসিকিউতে কিন্তু টপিক উল্লেখ করে প্রশ্ন আসতে পারে যে এটা কত সালে হয়েছিল বা এটা স্টেটের রিকোয়েস্টে হয়েছিল কিনা। এগুলোর ক্ষেত্রে কিন্তু টোটালটাই স্টেটগুলো রিকোয়েস্ট করেছিল, তারপরে পার্লামেন্ট সেই সংক্রান্ত আইন প্রণয়ন করেছিল। এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে এই আইনগুলোকে আলাদা করে বিশদে পড়ার দরকার নেই, জাস্ট একটু জেনে রাখতে হবে কোন সালে হয়েছিল বা কিভাবে হয়েছিল। ওকে, এইবার যখন কোনো আন্তর্জাতিক চুক্তিকে মান্যতা দিতে হয়, তখন যদি স্টেট সাবজেক্টের কোনো একটা টপিকের উপর আইন প্রণয়ন করতে হয় পার্লামেন্টকে, তাহলে কিন্তু পার্লামেন্টের সেই ক্ষমতা আছে। ঠিক আছে, অর্থাৎ আন্তর্জাতিক চুক্তিকে মান্যতা দিতে গিয়ে স্টেট লিস্টে থাকা যে কোনো বিষয়ের উপর কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে। ওকে, এটা একটু মনে রাখবে। যদি আমি ফর এক্সাম্পল বলি, জেনেভা কনভেনশনকে যদি মান্যতা দিতে গিয়ে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে স্টেট সাবজেক্টে আইন প্রণয়ন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে পার্লামেন্ট তার কাছে সেই ক্ষমতাটা আছে। আর কি আছে, ডিউরিং প্রেসিডেন্টস রুল যদি কোনো একটা পার্টিকুলার রাজ্যে বা একাধিক রাজ্যে চালু থাকে, তখনও কিন্তু রাজ্য তালিকা কোনো একটা ভুক্ত কোনো একটা বিষয়ের উপর কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, প্রেসিডেন্টস রুল যদি শেষ হয়েও যায়, তা সত্ত্বেও কিন্তু আইনটা সেই রাজ্যের জন্য বলবৎ থাকবে, সেটা কিন্তু কার্যকারিতা হারাবে না। এটা কিন্তু মনে রাখার বিষয়, অন্যটার থেকে এটা ব্যতিক্রম। ওকে, এবার হচ্ছে আমরা পড়বো সেন্ট্রাল কন্ট্রোল ওভার দ্য স্টেট লেজিসলেশন। ঠিক আছে, প্রথমটা হচ্ছে গভর্নর ক্যান রিজার্ভ সার্টেন টাইপস অফ বিল passed by the state legislature for the consideration of the president. The president enjoys absolute veto over them. অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে গভর্নরের হাতে সেই ক্ষমতা আছে স্টেটের পাস করা কোনো একটা বিলকে সেখানে অ্যাসেন্ট না দিয়ে সেটাকে প্রেসিডেন্টের অনুমোদনের জন্য রেখে দেওয়ার। ঠিক আছে, এই ক্ষমতাটা কিন্তু গভর্নরের আছে। তো প্রেসিডেন্ট সেখানে অ্যাবসলিউট ভেটো এনজয় করে। এই অ্যাবসলিউট ভিটো কি, সেটা আমরা যখন প্রেসিডেন্ট পড়বো, তার ক্ষমতা কার্ড যখন পড়বো, তখন এটা কিন্তু ডিটেলসে পড়বো। ওকে, 2 নম্বর হচ্ছে বিলস অন সার্টেন ম্যাটার্স এনামারেটেড ইন দ্য স্টেট লিস্ট। যদিও সেটা কোনো একটা ম্যাটারের উল্লেখ স্টেট লিস্টে থাকে, সেই সংক্রান্ত বিষয়েও কোনো একটা বিলকে আনতে গেলে সেখানে প্রেসিডেন্টের পূর্ব সম্মতির কিন্তু প্রয়োজন হয়। যেমন বিল ইম্পোজিং রেস্ট্রিকশন অন ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্সের উপর যে রেস্ট্রিকশন দিয়ে যে বিল আসে, সেই বিলটা যদি আনতে হয় তাহলে প্রেসিডেন্টের পূর্ব সম্মতি লাগবে। এটা একটা কিন্তু উজ্জ্বল ব্যতিক্রম। ওকে, এবার 3 নম্বরটা হচ্ছে যখন ফিনান্সিয়াল এমার্জেন্সি চলে, তখন কিন্তু মানি বিল, আদার ফিনান্সিয়াল বিল এবং মানি বিলকে প্রেসিডেন্ট স্টেটগুলোকে তার সম্মতির জন্য রাখতে বলতে পারে। ওকে, কি বলেছে, দ্য প্রেসিডেন্ট ক্যান ডাইরেক্ট দ্য স্টেটস টু রিজার্ভ money bill and other financial bills passed by the state legislature for the consideration during a financial emergency. যখন ফিনান্সিয়াল এমার্জেন্সি চলবে, তখন প্রেসিডেন্ট রাজ্যগুলোকে নির্দেশ দিতে পারে যে ফিনান্সিয়াল বিল এবং যে মানি বিল সেটা তার অনুমোদনের জন্য। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা জানি যে সেন্ট্রাল স্টেট রিলেশনের জন্য একটা বিখ্যাত কমিশন ছিল, সার্কারিয়া কমিশন। তার একটা অবজারভেশন কি আছে, দ্য রুল অফ ফেডারেল সুপ্রিমেসি ইজ এ টেকনিক টু অ্যাভয়েড অ্যাবসার্ডিটি, রিজলভ কনফ্লিক্ট অ্যান্ড এনশিওর হারমোনি বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট লস। এটা কিন্তু তোমরা কোটেশনটা মনে রাখবে, এটা হচ্ছে সার্কারিয়া কমিশনের অবজারভেশন। এটা কিন্তু প্রশ্নে আসতে পারে। ওকে, এবার আমরা পড়বো অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ। এটা 256 থেকে 263 আর্টিকেলের মধ্যে আছে, পার্ট 11, একই পার্ট, শুধু আর্টিকেলটা হচ্ছে 256 থেকে 263। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবার আমরা পড়বো ডিস্ট্রিবিউশন অফ এক্সিকিউটিভ পাওয়ার। ঠিক আছে, অর্থাৎ কার ক্ষেত্রে কার কার্যনির্বাহী ক্ষমতাটা কার আছে। তো আমরা জানি যে গোটা ভারতবর্ষ জুড়ে যদি কারোর কার্যনির্বাহী ক্ষমতা থাকে, সেটা হবে সেন্ট্রালের, অর্থাৎ পার্লামেন্টের আইনের হবে। এক্ষেত্রে বেশ কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা পড়বো, কিন্তু মেইন জিনিসটা স্পিরিটটাকে মাথায় রাখতে হবে যে কোন ক্ষেত্রে কার আইন প্রণয়ন করার প্রয়োজনীয়তা আসতে পারে।
তো পার্লামেন্টের বা কেন্দ্রের আইন যে কার্যনির্বাহী বা আইন নির্বাহী ক্ষমতার অধিকারটা কতদূর থাকবে, গোটা ভারতবর্ষ জুড়ে থাকবে, প্রথমেই বললাম। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রাল ইউনিয়ন লিস্টে যা যা কিছু থাকবে সেগুলোর ক্ষেত্রে আইনের যে প্রয়োগ করার বা আইনের প্রয়োগের যে বিষয়টা সেটাকে এনসিওর করার দায়িত্ব হচ্ছে সেন্টারের। অথবা আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক আদালতের কোনো রায় ইত্যাদি এ সংক্রান্ত কোনো ম্যাটারকে এক্সিকিউট করার দায়িত্ব কিন্তু সেন্টারের। 2 নম্বর কি আছে, স্টেট লিস্টে থাকবে যে বিষয়গুলো সেগুলোর কি গতি হবে সেটা আমরা করব। স্টেট লিস্টে থাকা বিষয়গুলোর আইন প্রণয়ন করার ক্ষমতাটাও যে রাজ্য বিধানসভাগুলো কনসার্ন তাদের উপর দেওয়া যেমন হয়, ঠিক সেরকমই সেগুলোকে প্রয়োগ করার অধিকার থাকে রাজ্যগুলোর উপরে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এবার কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে একটুখানি জটিলতা আছে। আমি সেটা কনকারেন্ট লিস্টে থাকা কোনো একটা বিষয়ের ক্ষেত্রে আইনটাকে প্রয়োগ করা যে ক্ষমতা বলো বা দায়িত্ব বলো সেটা কিন্তু স্টেটের হাতে থাকে। ঠিক আছে, যদি না পার্লামেন্ট অন্য কোনো প্রকারের ক্ষমতা দিয়ে থাকে কোনো একটা আইন পাস করে। ন্যাচারালি কনকারেন্ট লিস্টগুলোতে যেগুলো ম্যাটারগুলো আছে সেগুলোকে মানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেই বিষয়গুলো মূলত রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ। অতএব সেই বিষয়ে আইনটাকে প্রয়োগ করার ক্ষেত্রে রাজ্যগুলোর হেল্প ছাড়া অসম্ভব। তো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা কিন্তু এই প্রভিশনটাকে এখানে রেখেছি, অর্থাৎ কনকারেন্ট লিস্টে যা থাকবে সেটাকে প্রয়োগ করবে স্টেট, যদি না আদারওয়াইজ কোনো একটা আইন প্রণয়ন করা থাকে। ওকে, এবার আমরা পড়বো অব্লিগেশন অফ স্টেটস অ্যান্ড দ্য সেন্টার। কি বলেছে, আর্টিকেল 365 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজ্যগুলোর ক্ষেত্রে 365 খুব ইম্পর্টেন্ট, তোমরা বিভিন্ন সময় শুনে থাকবে। দ্যাট কি বলছে 365, দেয়ার ওয়্যার এনি স্টেট হ্যাজ ফেইলড টু কমপ্লাই উইথ, ঠিক আছে, এনি ডাইরেকশন গিভেন বাই সেন্টার, it will be lawful for the president to hold that a situation has arisen in which the government of the state cannot be carried on in accordance with the provisions of the constitution. অর্থাৎ যদি কেন্দ্রের কোনো একটা নির্দেশকে, কেন্দ্রের কোনো একটা আইনকে প্রয়োগ করার ক্ষেত্রে রাজ্যের সমস্যা হয় বা রাজ্য যদি ব্যর্থ হয়, তাহলে এটা আইনত সিদ্ধ যে প্রেসিডেন্ট এটা মনে করতে পারেন এবং বলতে পারেন যে স্টেট গভর্নমেন্ট কনস্টিটিউশন বা সাংবিধানিকভাবে তার কার্যনির্বাহ করতে ব্যর্থ হয়েছে। তাহলে কি হবে, ইট মিনস ইন সাচ এ সিচুয়েশন দ্য প্রেসিডেন্টস রুল ক্যান বি ইম্পোজড, প্রেসিডেন্ট রুল জারি হবে 356 আর্টিকেলের আন্ডারে। অর্থাৎ 365 কে নিয়ে কিন্তু 356 একে অপরের উপর নির্ভরশীল, এটা কিন্তু মনে রাখবে তোমরা। ওকে, অর্থাৎ এক্ষেত্রে যেটা বলে দেওয়া হলো সেন্টারের কোনো নির্দেশকে মান্যতা দেওয়ার জন্য বা মেনে নেওয়ার জন্য রাজ্যগুলো কিন্তু বাধ্য। ওকে, এবার দেখবো কোন কোন বিষয়ে সেন্টার ডাইরেকশন দিতে পারে স্টেটকে, মানে উপরোক্ত দুটো ব্যাপার ছাড়া, মানে যেরকম যে কোনো আইন নিয়ে কিন্তু ডিরেকশন দিতে পারে, তাছাড়া কি কি বিষয়ে মানে দিতে পারে। ফার্স্ট হচ্ছে দ্য কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স অফ মিনস অফ কমিউনিকেশন। ঠিক আছে, অর্থাৎ মিনস অফ কমিউনিকেশন মানে ডিক্লেয়ার্ড টু বি ন্যাশনাল অর মিলিটারি ইম্পর্টেন্স। কোনো একটা পার্টিকুলার রাস্তা সেটা তৈরি করা বা মেনটেন করার ক্ষেত্রে ডাইরেকশন দিতে পারে বাই দ্য স্টেট। ঠিক আছে, এক্ষেত্রে ডাইরেকশন দিতে পারে। 2 নম্বর হচ্ছে মেজার্স টু বি টেকেন ফর দ্য প্রোটেকশন অফ রেলওয়েজ উইদিন দ্য স্টেট। কোনো একটা রাজ্যে রেলের যে প্রোটেকশন তার ব্যবস্থা করার জন্য ডাইরেকশন দিতে পারে। 3 নম্বর হচ্ছে প্রভিশন অফ অ্যাডিকুয়েট ফেসিলিটিস ফর ইনস্ট্রাকশন ইন দ্য মাদার টাং অ্যাট দ্য প্রাইমারি স্টেজ অফ এডুকেশন টু দ্য চিলড্রেন বিলঙ্গিং টু দ্য লিঙ্গুইস্টিক মাইনরিটি গ্রুপ। অর্থাৎ যারা যে সমস্ত ছোট ছোট বাচ্চারা লিঙ্গুইস্টিক মাইনরিটি গ্রুপের থাকবে, অর্থাৎ ভাষাগত যারা মাইনরিটি হবে বা সংখ্যালঘু থাকবে, তাদেরকে প্রাথমিক শিক্ষাতে তাদের যে মাতৃভাষা সেটার ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্যগুলোর ওপর নির্দেশ জারি করতে পারে। ওকে, 4 নম্বর হচ্ছে স্পেসিফাইড স্কিমস ফর দ্য ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস ইন দ্য স্টেট। শিডিউল ট্রাইবের যে উন্নতির জন্য স্পেসিফাইড স্কিম ফর্ম করার জন্য কিন্তু রাজ্যগুলোর উপর ডাইরেকশন দিতে পারে। ওকে, এটা কিন্তু আমাদের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতার যে বন্টন সেটা খুব স্ট্রিক্ট। তাই
দুটো বা তার বেশি রাজ্য রিকোয়েস্ট না করলে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে কেন্দ্র আইন প্রণয়ন করতে পারে না। আবার রাজ্যগুলোকে কেন্দ্র কোনো আইন প্রণয়ন করার জন্য নির্দেশ জারি করতে পারে না রাজ্য কেন্দ্রীয় তালিকাভুক্ত কোনো বিষয়। তো এই বিষয়টা কিন্তু মিউচুয়াল ডেলিগেশন অফ ফাংশন আমরা দেখছি। ওকে, এইরকম স্ট্রিক্ট যে স্ফিয়ার সেটার মধ্যে থাকার জন্য কি হয়, অনেক সময় রাজ্যগুলোর সাথে কেন্দ্রের এবং কেন্দ্রের সাথে রাজ্যগুলোর বিতর্ক তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। তো এগুলো মেটানোর জন্য একটা মিউচুয়াল ডেলিগেশনের ব্যবস্থা করা আছে সংবিধানে। ওকে, এটা কিন্তু মনে রাখ। এবার আমরা দেখব কোঅপারেশন বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেট। ফার্স্ট হচ্ছে Parliament can provide for adjudication of any dispute and complaint with respect to use and distribution of control of waters of any interstate river and river valley। অর্থাৎ ইন্টারস্টেট রিভার ভ্যালি নিয়ে যদি কোনো গন্ডগোল তৈরি হয়, অন্তরাজ্য নদী বা নদ নদী সংক্রান্ত কোনো বিষয়, সেক্ষেত্রে পার্লামেন্ট কিন্তু সেখানে মীমাংসা করতে পারে। 2 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট ক্যান এস্টাবলিশ আন্ডার আর্টিকেল 263, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা করে এসেছিল, অ্যান্ড ইন্টারস্টেট কাউন্সিল আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারে টু ইনভেস্টিগেট অ্যান্ড ডিসকাস সাবজেক্ট অফ কমন ইন্টারেস্ট বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস। কমন ইন্টারেস্টের বিষয়ে ডিসকাস করার জন্য কিন্তু 263 আর্টিকেল অনুযায়ী প্রেসিডেন্ট একটা আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারে, যেমনটা হয়েছিল 1990-তে। মনে রাখবে, এটা 1990-তে হয়েছিল। ওকে, এবার আমরা পড়বো অল ইন্ডিয়া সার্ভিস। ঠিক আছে, আমাদের সারা দেশে যে অ্যাডমিনিস্ট্রেশনের চরিত্রটাকে সিমিলারিটি দেওয়ার জন্য, অর্থাৎ গভর্নেন্সটাকে একই মাত্রায় রাখবার জন্য অল ইন্ডিয়া সার্ভিসের কিন্তু প্রয়োজন আছে। আমরা জানি কোনটা কোনটা অল ইন্ডিয়া সার্ভিস: আইপিএস, আইএফএস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, নট ফরেন সার্ভিস, মনে রাখবে এটা, আর হচ্ছে আইএএস। এই 3টে সার্ভিস আছে। তো আমরা জানি 1947-এর আগে আমরা বলতাম সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সেটা এখন হয়েছে আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আগে আমরা বলতাম ইন্ডিয়ান পুলিশ, সেটা এখন আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। আর 1966-এ নতুন একটা সার্ভিস তৈরি করা হয়, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। এটা কিন্তু নতুন অল ইন্ডিয়া সার্ভিস হিসেবে ক্রিয়েট করা হয়। 312 নম্বর আর্টিকেল, সংবিধানের যে 312 নম্বর আর্টিকেল, সেটা অনুযায়ী রাজ্যসভা একটা রেজলিউশন পাস করে কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েট করতে পারে। এক্ষেত্রে কিন্তু রাজ্যসভাই পারে, অন্য কেউ কিছু পারে না। ঠিক আছে, কারণ আমরা বুঝতে পারছি অল ইন্ডিয়া সার্ভিসের প্রয়োজনীয়তাটা হচ্ছে কেন্দ্র রাজ্য উভয়ের একটা অব্লিগেশন। যেহেতু রাজ্যসভায় রাজ্য সরকারগুলোর বা রাজ্য বিধানসভার প্রতিনিধিত্ব থাকে, তো তাই এটা কিন্তু একমাত্র ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্যসভাকেই এই অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করার ক্ষেত্রে। ওকে, এবার আমরা দেখবো পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের সম্পর্কটা কিরকম আছে। প্রথমটা হচ্ছে চেয়ারম্যান এবং মেম্বারদেরকে যদিও রাজ্যের যিনি গভর্নর তিনি নিয়োগ করেন, তাদেরকে রিমুভ করার ক্ষমতা কিন্তু একমাত্র প্রেসিডেন্টের থাকে, মানে আমাদের যে স্টেট পিএসসি। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে এই ক্ষমতাটা আছে। 2 নম্বর কি হচ্ছে, পার্লামেন্ট ক্যান এস্টাবলিশ জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন ফর 2 or more স্টেটস। 2 বা ততোধিক রাজ্যের জন্য একটা জয়েন্ট পিএসসি কিন্তু পার্লামেন্ট ফর্ম করতে পারে। ঠিক আছে, কিন্তু এটার জন্য যে স্টেটগুলো এতে ইনভলভ হবে তাদের কিন্তু স্টেটের যে আইনসভা, অর্থাৎ কিনা হচ্ছে বিধানসভা, তাদের ছাড়পত্র লাগবে। দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ জেপিএসসিস আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। এর ক্ষেত্রে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন যেটা তৈরি হবে, তাদের যে চেয়ারম্যান এবং মেম্বার তাদেরকে নিযুক্ত করবেন আমাদের প্রেসিডেন্ট। ঠিক আছে, রাজ্যগুলোর অনুরোধে, অর্থাৎ রাজ্যের গভর্নরের অনুরোধে এবং প্রেসিডেন্টের অনুমতি ক্রমে ইউপিএসসি কিন্তু স্টেটের জন্য স্কিম তৈরি করতে পারে, পরীক্ষা নিতে পারে। 4 নম্বর কি হচ্ছে, ইউপিএসসি অ্যাসিস্ট দ্য স্টেট ইন ফ্রেমিং অপারেটিং স্কিমস অফ জয়েন্ট রিক্রুটমেন্ট ফর এনি সার্ভিসেস ফর হুইচ ক্যান্ডিডেটস পজিং স্পেশাল কোয়ালিফিকেশন আর রিকোয়ার্ড। যে সমস্ত পরীক্ষাগুলোতে স্পেশাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড হয়, সেখানে যে স্কিমস অফ দ্য সার্ভিস বা অন্যান্য বিষয়ে কিন্তু তৈরি করার ক্ষেত্রে ইউপিএসসি সেই স্টেটগুলোকে অ্যাসিস্ট করতে পারে। ওকে, আমরা জানি আমাদের স্টেটে এবং আমাদের রাষ্ট্রে একটা ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম আছে। স্টেটের ক্ষেত্রে হাইকোর্টের আন্ডারে সাবঅর্ডিনেট কোর্টসগুলো আছে, হাইকোর্টের উপরে আছে সুপ্রিম কোর্ট। এই ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেমটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর বিষয় হচ্ছে যে জাজেস অফ এ হাইকোর্ট আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। আমরা জানি
হাইকোর্টের জাজেদেরকে নিয়োগ করেন প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আমাদের যিনি সিজেআই তার সাথে কনসাল্ট করে কিন্তু চিফ জাস্টিস কোনো একটা স্টেটের ক্ষেত্রে তাদের যে জাজ হবে তাদেরকে নিযুক্ত করেন। দে ক্যান অলসো বি ট্রান্সফার্ড অ্যান্ড রিমুভ বাই দ্য প্রেসিডেন্ট। এদেরকে কিন্তু ট্রান্সফার করার ক্ষমতা বা সরানোর ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের থাকে। অ্যান্ড দ্য গভর্নর অফ দ্য স্টেট, এখানে কিন্তু গভর্নর অফ দ্য স্টেটের সাথেও কিন্তু ডিসকাশন করা হয়। আমি এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম, সেটা মেনশন করে দিলাম। মহারাষ্ট্র অ্যান্ড গোয়া আর পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হ্যাভ এ কমন হাইকোর্ট। আমরা জানি মহারাষ্ট্র, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা এই দুটো করে জোড়া জোড়া স্টেটের কিন্তু একটা করে কমন হাইকোর্ট আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবার আমরা দেখব যখন এমার্জেন্সি চলে তখন এক্সিকিউটিভ পাওয়ারটা কিভাবে চেঞ্জ হয়। যখন 352 অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি চলে তখন সেন্টার যে কোনো বিষয়ে স্টেটকে কিন্তু ডাইরেকশন দিতে পারে, ঠিক আছে, এটা প্রথম। আর যখন প্রেসিডেন্টস রুল মানে রাজ্যেতে যখন রাষ্ট্রপতি শাসন চলে তখন কিন্তু প্রেসিডেন্ট গভর্নরের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে সেটার উপর টেক ওভার করতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ কি না, যখন রাজ্যে প্রেসিডেন্টস রুল থাকে তখন রাজ্যের যে কোনো এক্সিকিউটিভ অথরিটি তার ক্ষমতাটা ডিরেক্টলি চলে যায় প্রেসিডেন্টের হাতে। যখন ফিনান্সিয়াল এমার্জেন্সি চলে 360 অনুযায়ী, আর্টিকেল 360 অনুযায়ী যখন ফিনান্সিয়াল এমার্জেন্সি চলে তখন রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে হাইকোর্টের জাজেদের তাদের স্যালারি কাট করার জন্য প্রেসিডেন্ট কিন্তু নেসেসারি ডাইরেকশন দিতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, আদার প্রভিশনস কি কি আছে? 355 আর্টিকেল 355 ইম্পোজেস টু ডিউটিস অন দ্য সেন্টার। সেন্টারকে দুটো দায়িত্ব দেওয়া আছে, কি? টু প্রোটেক্ট এভরি স্টেট এগেনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স। অর্থাৎ রাজ্যগুলোকে যে বহিঃশত্রু আক্রমণ এবং অন্তর্দেশীয় যে অব্যবস্থা সেটা থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। 2 নম্বর কি? টু এনশিওর দ্যাট দ্য গভর্নমেন্ট অফ এভরি স্টেট ক্যারিড অন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ এটাকেও এনশিওর করার দায়িত্ব যে রাজ্য সরকারগুলো যেন সাংবিধানিকভাবে পরিচালিত হয়। ওকে, এটা কিন্তু 355 অনুযায়ী সেন্ট্রালের দায়িত্বের মধ্যে পড়ে। ওকে, এখানে আরেকটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে যে গভর্নরকে কিন্তু নিয়োগ করে সেন্টার, স্টেট তারা স্টেটে থাকে সেন্টারের প্রতিনিধি হিসেবে, ঠিক আছে। আর 3 নম্বরটা কি বলছে? দ্য স্টেট ইলেকশন কমিশনার দো অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর, গভর্নর যদিও রাজ্যের যিনি ইলেকশন কমিশনার হয় তাদেরকে নিয়োগ করেন, ক্যান বি রিমুভড অনলি বাই দ্য প্রেসিডেন্ট। তারা কিন্তু প্রেসিডেন্টের দ্বারা একমাত্র রিমুভ করা তাদেরকে যেতে পারে, আদারওয়াইজ করা যায় না, ঠিক আছে। কিভাবে রিমুভ করা যায় সেটা আমরা পরে পড়বো, এটা কিন্তু আপাতত এটুকু আমাদেরকে। এই তো গেল কনস্টিটিউশনাল কি কি ভাবে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কগুলোকে মেনটেন করা হয়। এছাড়া অনেক এক্সট্রা কনস্টিটিউশনাল ডিভাইস আছে, যেমন হচ্ছে প্ল্যানিং কমিশন আগে ছিল, এখন নীতি আয়োগ হয়েছে। এই যে ডিভাইসগুলো এরাও কিন্তু পর্যায়ক্রমে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এটা তোমরা একটা যে কোনো টেক্সট বই থেকে রিডিং করে নেবে, এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, জাস্ট একবার রিডিং করে নেবে। ওকে, আজকের ভিডিওটা অনেক লেংদি হলো, তো কারণ হচ্ছে আজকে ম্যাক্সিমাম চ্যাপ্টারটা খুব বড় এবং তার ম্যাক্সিমামটা আজকে আমি কভার করতে চাইলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও, কি প্রশ্ন আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা টোটাল সিলেবাসটাকে এভাবে একটার পর একটা ভিডিওর মাধ্যমে আপলোড করতে থাকবো। সো থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।